প্রিয় দর্শক, অর্থনীতির গোড়া হচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখতে গেলে আপনার বিনিয়োগ বাড়াতে হবে, এবং বিনিয়োগ বাড়াতে গেলে কি করতে হবে, বিনিয়োগ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান বাড়াতে গেলে সেই হিসাবে আপনার কি করতে হবে। অনেকগুলো বিষয় আছে। আমরা বাজেট দেখেছি, গতকালকে পেশ হয়ে গেছে, গত পরশুদিন বাজেট পেশ হলো, কিন্তু সেই গতকাল পরশুদিনে যে বাজেট পেশ হয়ে গেছে বিশাল আকারের বিশাল অঙ্কের একটা বাজেট পেশ হয়েছে, যেটাকে বলা হচ্ছে ব্যবসা বান্ধব একটি বাজেট। এবং সেখানে বিরোধী পক্ষগুলো এবং বিভিন্ন সংগঠন বলছে যে এখানে জনমানুষ অর্থাৎ গণমানুষের কোনো ধরনের আশ্বাস এবং যে চিন্তা চেতনার প্রতিফলন ঘটেনি। তাহলে কাদের প্রতিফলন ঘটেছে? এক পক্ষ বলছে যারা বড় ছিল তারা আরো বড় লোক হয়ে যাবে, অর্থাৎ এই বাজেটের মধ্যে ধনী এবং প্রান্তিক মানুষের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটেনি, ব্যবসায়ীরা আরো বেশি বড় লোক হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে, অর্থাৎ অর্থনীতি চালিকা শক্তিটাকে সার্কেল করে টিকিয়ে রাখার জন্য এই বাজেট দেওয়া হলো, নাকি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং একদম প্রান্তিক মানুষগুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য এই বাজেট ঘোষণা হলো? আমরা মূলত আসলে জানতে চাই বাজেটে শুভঙ্করের ফাঁকিগুলো কোথায় কোথায় আছে। আমাদের সম্মানিত দুজন আলোচক আছেন দুপক্ষের, তারা কিন্তু এগুলো আজকে আমাদের সামনে তুলে ধরবেন। আমি সোমা ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাট্রেসাম টু দ্য পয়েন্টে। আমাদের আজকের বিষয় সম্ভব অসম্ভবের চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন, আমার স্টুডিওতে আছেন হারুনুর রশিদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সাবেক সভাপতি এফবিসিসিআই অ্যান্ড বিজিএমইএ। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি সাহেবকে দিয়ে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? যে জায়গাটা প্রথমে আপনার কাছে জানতে চাই, এই করোনার মধ্যেও দেখা যাচ্ছে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু আবার আর একটা বৈষম্য আছে, করোনার মধ্যে কিন্তু 2-2.5 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এটাকে বলা হচ্ছে যে একটা পরস্পর বিরোধী জায়গা। এর ব্যাখ্যাটা যেমন আপনার কাছে জানতে চাইবো, এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি অর্থনীতির ভূত বলি আর অর্থনীতির যে 10 চক্র সবই আপনার জানা, কারণ আপনি একজন ব্যবসায়ী নেতা এবং একজন জনপ্রতিনিধি। সুতরাং এবারের যে বাজেট 6 লক্ষ কোটি টাকার, সেখানে কিন্তু এনবিআর কে বলা হচ্ছে আদায় করতে হবে ট্যাক্সের মাধ্যমে প্রায় 4 লাখ কোটি টাকা। সেটা কি করে সম্ভব, যদিও এনবিআর এর চেয়ারম্যান বলছে এটা অসম্ভব কিছু না? জি, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? শোনা যাচ্ছে কি আমার কথা? আমি শুনেছি। জি বলুন। ধন্যবাদ আপনাকে। এবারের বাজেট একটি ভিন্ন মাত্রার বাজেট। বাংলাদেশের 50তম স্বাধীনতা আমরা উদযাপন করছি, একই সময় বঙ্গবন্ধুর 100তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এবং আনপ্রেসিডেন্টেড একটা মহামারী বলি, অতিমারী বলি, যেটা পৃথিবী কখনোই এই ধরনের সারা বিশ্ব মানে এই ভলাটিলিটি বা এই ম্যাগনিটিউডের প্রবলেম আমরা আর কখনো দেখিনি, এই পৃথিবীও দেখেনি বলেই আমি মনে করি। এরকম একটা পরিস্থিতিতে 6 লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশ দেওয়ার মতো এটা সাহস দেখিয়েছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আসলে একটা সময় ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে বাজেট হলেই আমাদের ব্যানার ফেস্টুন রেডি থাকতো, মানুষ মারার বাজেট, উচ্চাভিলাষী বাজেট, এবং আরেক দল বলতো এটা ভালো বাজেট। আসলে চুলচেরা বিশ্লেষণ করা প্রয়োজন। এই বাজেটটি একটি ভিন্নতর পরিস্থিতিতে, প্রতিকূল অবস্থায়, এবং বাংলাদেশ এরই মধ্যে নিজেদেরকে চ্যাম্পিয়ন মাথা উঁচু করে পৃথিবীকে জানান দিয়েছে যে আমরা এই করোনার মধ্যে উই আর দ্য ফিউ কান্ট্রি যারা পজিটিভ টেরিটরিতে তাদের জিডিপি গ্রোথটি ধরে রাখতে পেরেছে। আপনি এখন এই গ্রোথে আপনি বলতে পারেন যে বড় লোক আরো বড় লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। there is no doubt there are problems আমাদের আছে, সারা পৃথিবীর আছে, সব জায়গায় আছে, কিন্তু বাস্তবতা হলো আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, $2,227 উন্নীত হয়েছে। আমাদের সব দিক থেকে আমি বলবো যে আপনি এটা একটা ব্যালেন্স বাজেট, এবং মানুষকে এই করোনাকালীন সময়ে ভ্যাকসিনের প্রভিশন রাখা এবং স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া, বিনিয়োগ এবং কর্মসংস্থানকে মাথায় রেখে
এবং কৃষি সহ সব মেগা প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ বাজেট কোনো এটি এই একটি বছরকে দিয়ে বিবেচনা করলে হবে না। বাজেট হলো একটি দূরদর্শী নেতৃত্বে যে ভিশন বাংলাদেশ আজকে জাতিকে দিয়েছে, সেটির একটি অংশ ডেল্টা প্ল্যান, এবং 41 সনে বাংলাদেশ ওয়ান অফ দ্য ডেভেলপড কান্ট্রির একটি কান্ট্রি হবে। সেই প্ল্যানকে সার্থক করার জন্য তারই একটি অংশ আমরা পেয়েছি এবারে 21 এবং 22-এর বাজেট। আমি মনে করি এটি একটি মোটামুটি একটি ব্যালেন্স বাজেট হয়েছে। জনাব মহিউদ্দিন থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি হারুন রশিদের কাছে যেতে চাই। জনাব হারুন, আপনি শুনছিলেন, এটি হচ্ছে একটি বড় আকারের বাজেট। যে বাজেট সরকার দিয়েছে এটাকে সাহস দেখিয়েছে ব্যালেন্স বাজেট। যদি এটাই হয়ে থাকে বাস্তবতা, তাহলে কেন এই বাস্তবতাকে আপনারা অস্বীকার করে বলছেন? অর্থাৎ বিএনপি বলছে এটা একটা স্বজন তোষণমূলক বাজেট, এখানে সাধারণ মানুষের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এটা ব্যবসা বান্ধব একটা বাজেট হয়েছে, ব্যবসায়ীদের পকেট ভারী হবে। জি, ধন্যবাদ আজকের চ্যানেল আই টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। চ্যানেল আইয়ের দেশ বিদেশের সকল শ্রোতাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। 2021-22 অর্থ বছরের যে বাজেট গত 3 তারিখ আমাদের মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে, আমি সেদিন সংসদে উপস্থিত ছিলাম এবং বাজেটের সমস্ত দলিল ডকুমেন্টস আমার কাছে রয়েছে। এখানে মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেন, তার মূল যে প্রতিপাদ্য ছিল যে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে একটা প্রবাদ আছে না আপনার, যে আপনার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আপনি যদি বাজেটটির যে 6,03,000 কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছেন, এটি যদি বিশ্লেষণ করতে যান, এটি বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে সবচাইতে বেশি বৈদেশিক ঋণ নির্ভর বাজেট, সবচেয়ে বেশি আভ্যন্তরীণ নির্ভর বাজেট, সবচেয়ে বেশি ঘাটতি বাজেট। ইতিপূর্বে 50 বছরের ইতিহাসে এত বড় ঘাটতি বাজেট অতীতে কখনোই জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। এবং এখানে গত 2020-21 অর্থ বছরে যে বাজেটটি উপস্থাপন করা হয়েছিল, সেই বাজেট কিন্তু অবাস্তবায়িত থেকে গেছে, সেটিও বাস্তবায়নের, এবং সেখানে বিরাট ঘাটতি এখনো অপূর্ণ রয়েছে। আজকে মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্তর বাইরে এসে উনি যে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিলেন, তার সাথে সংসদে যে বাজেটের হেডলাইন তার সাথে কিন্তু পার্থক্য। উনি বাইরে এসে বললেন যে এটি ব্যবসা নির্ভর বাজেট। সুতরাং এখানে আপনাকে ভাবতে হবে যে আজকে এটি করোনাকালীন সময়ের 2য় বছর আমরা মোকাবেলা করছি। আমরা একটা বছর করোনা সময় অতিক্রম করেছি এবং নিঃসন্দেহে সারা বিশ্ব এবং বাংলাদেশ এটা একটা মহা সংকটের মধ্যে আছে। অর্থনৈতিকভাবে, এখানে সামাজিকভাবে সবকিছু মিলিয়ে একটা বড় সংকটের মধ্যে আছে। এখানে আমাদের যে প্রত্যাশা ছিল বা দেশবাসীর যে প্রত্যাশা ছিল, যে বাজেটে যে বিষয়টির প্রতি সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার ছিল, বিশেষ করে করোনাকালীন সময়ে স্বাস্থ্যের সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গেছে, সেটাকে কিভাবে সচল করা যাবে, এই ক্ষেত্রে বাজেটের মধ্যে কোনো দিক নির্দেশনা নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং বইপত্রের ডকুমেন্টসই বলছি যে আপনি এই একটা বছর আমরা পার করলাম, 1 বছরের বেশি সময় আমরা বাংলাদেশে 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারিনি। আজকে আমি আপনার যেটা দেখলাম যে চায়নাতে এভরিডে, আজকে নয়া দিগন্তের আপনার অনলাইন এতে আছে যে এভরিডে তারা 2 কোটি মানুষকে ভ্যাকসিন দিচ্ছে। বাংলাদেশে ভ্যাকসিন চুক্তি করতে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, চায়নার সাথে কি আমাদের এই বাস্তবতা মিলালে হবে? চায়না ভ্যাকসিন উৎপাদন করছে, এখানে বুঝতে হবে যে যখন ভ্যাকসিনটা আপনার সারা বিশ্বব্যাপী পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয়, তখন আমরা কোনো কোম্পানিগুলোকে সেই সুযোগ দিই। এবং এখানে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার ফার্মকে এই চুক্তি দেওয়া হয়, যে কারণে আজকে ভারত আজকেও বলেছে যে ভারত এই সময় কোনো ভ্যাকসিন দিতে পারবে না। অর্থাৎ আমরা এবছরে ভ্যাকসিন দিতে পারবো কিনা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সঙ্গে মাননীয় একজন ব্যবসায়িক নেতা এবং উনি মাননীয় সংসদ সদস্য, ওনাকে সুস্পষ্ট বলতে হবে যে পার্লামেন্ট বাজেটের মধ্যে যে কবে নাগাদ, কখন থেকে আমাদের দেশের জনগণ ভ্যাকসিন পাবে এবং এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা ভ্যাকসিন দিতে পারবো কিনা আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বাজেটে এইরকম ভাবে আপনার যদি আমাকে 10 কোটি লোককে ভ্যাকসিন দিতে হয় 1 বছরের মধ্যে, তার জন্য যে অর্থের প্রয়োজন যোগান, সেইটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে সেই বরাদ্দ রাখা হয়নি। অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং আমি শেষ করি, আলোচনা করবেন। এবং সামাজিক সুরক্ষার খাতে আপনি এখানে প্রায় 2-2.5 কোটি লোক মানুষ বেকার হয়ে গেছে এবং মানুষ আজকে এই যে এখন দেখেন দ্বিতীয় ঢেউয়ের সময় ইতিমধ্যে অনেকগুলো জেলা লকডাউনের আওতায় চলে এসেছে এবং খুবই ভয়াবহ অবস্থা। সেই ক্ষেত্রে আপনার সামাজিক সুরক্ষার জন্য যে অর্থ বরাদ্দ থাকা দরকার ছিল খাত ভিত্তিক, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, স্পেসিফিকভাবে মাননীয় আলোচক এখানে আছেন, ওনাকে বলতে হবে যে
স্বাস্থ্য খাতে বাজেট তো থাকেই প্রতি বছর, হ্যাঁ। চলমান বাজেটে স্বাস্থ্য খাতেটা বরাদ্দ থাকে। করোনার জন্য কি বরাদ্দ রাখা হয়েছে এবং আচ্ছা। সামাজিক সুরক্ষার জন্য করোনার জন্য স্পেশালি কত হাজার কোটি টাকা রাখা হয়েছে? জি, জনাব মহিউদ্দিন, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন আমাদের আলোচক অর্থাৎ আর একজন জনপ্রতিনিধির কথা, সবগুলোই শুনেছেন। আমি প্রশ্নের পুনরাবৃত্তি করব না, শুধু বলবো যে উনি বলছেন এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ঘাটতি বাজেট হচ্ছে এটা। এই বাজেটে জনমানুষের প্রাধান্য, প্রয়োজনগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি, এবং আপনি যেটাকে বলছেন ব্যালেন্স বাজেট, তিনি যেটাকে মানতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, সরকার দলের জনপ্রতিনিধি হিসাবে তিনি আপনার কাছে প্রশ্ন রেখেছেন কবে প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে, এবং তারা যেহেতু অর্থাৎ বিএনপি যেহেতু বলছে এটা ব্যবসা নির্ভর বাজেট, সুতরাং তো আপনারা ব্যবসায়ী হিসেবে আপনাদের খুশি হওয়ার কথা, কেন খুশি হচ্ছেন না? আপনারা তো অনেক খুশি। ধন্যবাদ সোমা। আমার কলিগ মাননীয় এমপি হারুন রশিদ, উনি খুব ভালো বলেন। উনি বলেছেন, সত্যি বলেছেন যে 2 লক্ষ কোটি টাকার বাজেট এখানে ঘাটতি আছে। 2 লক্ষ কোটি টাকার উপরে আমরা ঘাটতি করছি। আপনারা দেখেন, একই সাথে বাংলাদেশ কিন্তু সেই ক্লাবে ভর্তি হলো আজকে, যেটা খুশি হবেন যে $200 মিলিয়ন আজকে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা লোন দিতে যাচ্ছি। পৃথিবীতে আপনি ল্যান্ডিং কোম্পানিগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, এডিবি, হুএভার ইউ নেম, আজকে বাংলাদেশকে লোন দেওয়ার জন্য মুখিয়ে আছে, এবং উইথ এ নমিনাল ইন্টারেস্ট, একেবারে মানে 1% ইন্টারেস্টেও তারা লোন চাচ্ছে। ইন্টারেস্ট ফ্রি পাওয়ার যে যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে, এটা মোদি ক্রেডিট রেটিং বলেন, স্ট্যান্ডার্ড এন্ড পুর বলেন, জেপি মর্গান বলেন, পৃথিবী আজকে বাংলাদেশ সম্বন্ধে এই যে 42nd or 43rd ইকোনমি হয়েছে বাংলাদেশ, এটি একটি বিস্ময়। কিন্তু সেই জিনিসটাতে আমরা বাঙালি হয়ে স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে আমাদের যে অর্জনগুলো, সেগুলোকে আমরা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি আমার সম্মানিত বন্ধু হারুন রশিদকে বলবো। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বাজেট বৃদ্ধি করা হয়েছে, এবং 10,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য আলাদা করে রাখা হয়েছে, এবং সরকারের কাজ হলো ম্যানেজমেন্ট করা। একটা সরকারকে পরিচালনা করতে গেলে কখনো ট্যাক্স বৃদ্ধি করতে হয়, কখনো কোনো পণ্যের কমাতে হয়, দেশের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। এই ভলাটিলিটিটা আমি প্রথমেই বলেছি যে আজকে এই আনপ্রেসিডেন্টেড নোবেল করোনা ভাইরাস পৃথিবীকে কিন্তু ভলাটিলিটি দেখেন একটি চুক্তিবদ্ধ বিষয়। অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের সাথে একটি চুক্তিবদ্ধ বিষয় সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ করেছে, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে, এটা আন্তর্জাতিক আইনের বিরোধী। আমরা তো পরের কথা, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশ অ্যাস্ট্রাজেনিকাকে কেস করতে যাচ্ছে, ফাইল সুট হচ্ছে। আপনারা জানেন পিপির মতো, ভেন্টিলেটরের মতো জিনিস জার্মানি ইম্পোর্ট করছিল আমেরিকার কোম্পানি থেকে, সেই এক্সপোর্ট কনসাইনমেন্টকে সেই জায়গার গভর্নর সাহেব আটকিয়ে দিয়েছেন। তো বাংলাদেশ নয়, পৃথিবীতে একটা ব্রিচ অফ কমিটমেন্ট, কারণ কিয়ামতের মাঠের মতো অনেকটা কে আগে নিজেকে সুরক্ষা করবে। আপনি ভারতের আজকে অবস্থা যেটা দেখছি, বাংলাদেশও কিন্তু সেখানে এই 40টি দেশের মধ্যে একটি দেশ যারা টোকেন অফ মেডিসিন, টোকেন অফ সাপোর্ট আমরা পাঠিয়ে। জনাব মহিউদ্দিন, আপনি আমি একটু বলুন, ব্যবসায়ীর উপরে কথা বলেছেন। বিজনেসম্যান সে কি করে? বিজনেস, প্রাইভেট সেক্টর ইজ দ্য ইঞ্জিন অফ ইকোনমি। আজকে যে আপনি এই যে 6 উপরে যে গ্রোথ করেছেন, আপনি এই ভলাটিলিটির মধ্যে এইটার ক্রেডিট কিন্তু বিজনেস কমিউনিটিকে আপনার দিতে হবে, এবং তারাই কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করেন। আজকে যে সোশিও ইকোনমিক কন্ডিশনের যে পরিবর্তন হয়েছে, সোশিও ইকোনমিক ইন্ডিকেটর গুলো যে পৃথিবীতে মাথা উঁচু করে বাংলাদেশ কথা বলছে, সেই জায়গাটিতে কিন্তু সব দিককে বিবেচনায় নিয়েই বাড়ুক। জি জনাব মহিউদ্দিন, আমি একটু থামাই। আমি এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা বলছেন সাবেক বিরোধী দলের যিনি জনপ্রতিনিধি আছেন তিনি বারবার, এবং সেই সাবেক বিরোধী দল বারবারই বলছে এই বাজেট, সবসময় আমরা দেখেছি, আবারও তারা বললেন যে এই বাজেট আসলে গণমুখী বাজেট হয়নি। যদি জনমুখী বাজেট না হয়ে থাকে, একমুখী বাজেট হয়ে থাকে, তাহলে সেই জায়গাতে আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, আপনি এই বাজেট বাস্তবায়নে
সংসদে কি ভূমিকা রেখেছেন, জনগণের অর্থাৎ আপনার সংসদীয় আসনে মানুষের কোন কোন নিডগুলো দরকার সেটুকু কি আপনি প্রয়োজনীয়তা বোধ করেছেন, সেই জায়গায় কতখানি নজর দিয়েছেন এই জায়গাটা? শুধু তার সংসদীয় আসনের ব্যাপারে চিন্তা করেন না, জি, উনি দেশকে নিয়ে ভাবেন। না। যেমনটি আমাদের ভাই হারুন সাহেব উনিও না, ভাবছেন। যার যার জায়গা থেকে আমরা যে জায়গাটুকু ভাববো পুরোটা মিলেই তো একটা দেশ হয়ে যায়। আমাদের যে জায়গাটিতে আমরা কাজ করছি এখন, জি। এই বাজেটটি এখনো প্রস্তাবিত, এই বাজেটটি এ মাসের শেষে পাশ হবে। কিছু বিশ্লেষণ হবে, হ্যাঁ ঠিক মতো স্ক্রুটিনাইজ আগের মতো আমরা করতে পারছি না, কারণ আমাদের স্ট্যাগার করে দেওয়া হয়েছে, সংসদ সদস্যরা প্রতিদিন যেতে পারবেন না। কিন্তু আমরা যেখানে মনে করব যে এই কথাটি আমাদের বলা দরকার, যেখানে মনে করব যে গুড গভর্নেন্স এর দরকার, সেটি কিন্তু আমরা বলবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেখানে আমরা মনে করব কারাপশন কমান্ডে আমাদের জিডিপি গ্রোথ আরো ভালো হবে, দেশের উন্নয়নের ক্ষেত্রে আরো ভালো হবে, সেই কথাগুলি আমাদের বলা দরকার। এবং বাজেটে সবসময় প্রভিশন থাকে যে খাতটি অত্যন্ত প্রয়োজন, আজকে সবচেয়ে আলোচনায় এসছে স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে, এই বাজেটকে আরো যদি বৃদ্ধি করতে হয় সেগুলোর প্রভিশন কিন্তু কম। কিন্তু গতবারও তো বাজেটে দেখেছি স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছিল 2%, এবারও 2% বাড়ানো হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে ব্যবসা বান্ধব হিসাবে, অর্থাৎ পিপি, মাস্ক, বিভিন্ন নিয়োগ, তারপরে জিনিসপত্র আমদানি করা, কিন্তু এটা মানুষের জন্য কি উপকারে আসলো সেই জায়গাটা আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আমি হারুন সাহেবের কাছে একটু যেতে চাই। বারবারই বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতটাকে সবচেয়ে বেশি এই কোভিডের সময় প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু আপনারা বলছেন স্বাস্থ্য খাত অবহেলিত। জি, আসলে এবং 10,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া আছে ভ্যাকসিনের জন্য রেখেছে সরকার। মাননীয় আমাদের ব্যবসায়ী নেতা, মাননীয় সদস্য, ওনাকে যেটা বলতে চাই, আসলে সাধারণ মানুষ কিন্তু আমাদের এই সংবিধান আর এই আপনার বাজেটের বইটা এত কিছু বুঝে না। তারা ভালো থাকতে চায়, তারা সুরক্ষা চায়, তারা নিরাপত্তা চায়, এটা হচ্ছে মূল বিষয়। সরকার এই ক্ষেত্রে কি করতে পারছে? এখন আপনি যে বিষয়টা বললেন যে বাংলাদেশকে ঋণ দিতে চাই, তা আপনি কি ঋণগ্রস্ত জাতিতে পরিণত হবেন? আপনি বাইরে, আপনার টাকা মজুদ আছে, উদ্বৃত্ত আছে, আপনি বাইরের দেশকে ঋণ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু আপনি ঋণ নিতে চাবেন কেন? ঋণগ্রস্ত হবেন কেন? ঋণ তো ভালো নাই। আমার অনেক কলিগ, আমার বন্ধুরা আছে যারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়েছে, এদের ফুটানি দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। পাজেরো গাড়িতে ঘুরছে, গুলশানে বাড়ি করে আছে, বিমানে আপনার ভিআইপিতে করে ঘুরছে, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে কি দেউলিয়া। তো বাংলাদেশ তো নিঃসন্দেহে আমি বলবো যে পরিমাণ আপনার মেগা প্রজেক্টে টাকা লোন না হচ্ছে, আগামী 2025 সাল দেখবেন বাংলাদেশের একটা লোনগ্রস্ত, ঋণগ্রস্ত, দেউলিয়া দেশে পরিণত হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মাননীয় সদস্য যেটা বলেছেন যে 10,000 কোটি টাকা থোক রাখা আছে, এটা কোন খাতে দেখাবেন? ভ্যাকসিনের জন্য 10,000 এখানে কোটি টাকা। বলছেন যে একটা থোক, মোট বাজেটের মধ্যে 10,000 কোটি টাকা যে কোনো কাজে থোক থেকে ব্যবহার করা যাবে। এই টাকাটি আপনি দেখবেন মাননীয় সদস্যরা বলবেন যে 10,000 কোটি টাকা থোক, এটা থোক বলবে সামাজিক সুরক্ষা খাতে রাখা হয়েছে, আবার বলবে যে আপনার এটা এই স্বাস্থ্য খাতের জন্য রাখা হয়েছে, আবার কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি টাকার ঘাটতি হয় এখান থেকে মিটানো হয়। এই 10,000 কোটি টাকা আপনি ওই যে কুমিরের বাচ্চার শিয়ালের গল্প যেটা আছে, একটা বাচ্চাকে আপনি 7 বার দেখাবেন, তো এই 10,000 কোটি টাকাতে আপনি কত জায়গাতে দেখাবেন? সমস্ত জায়গাতে যদি 10,000 কোটি টাকা রেফারেন্স দেন, সেটা ঠিক না। আমাদের সুস্পষ্ট বিষয়টা হচ্ছে যে এক নম্বর আমি বলতে চাচ্ছি, বিএনপি অতীতে যে সমস্ত আপনার বাজেট প্রণয়ন করেছে, সব সময় তারা নিজেদের অর্থায়নে বাজেট স্বনির্ভর বাজেট দেওয়ার চেষ্টা করেছে, এবং আওয়ামী লীগ অলওয়েজ আপনার বাইরের বিদেশ নির্ভর বাজেট সর্বদাই প্রণয়ন করার চেষ্টা করেছে। ভাইকে আমি সুস্পষ্টভাবে বলবো, দেখেন যে আওয়ামী লীগের যে ডাবল স্ট্যান্ডার্ডের একটা বিষয়, 1991 সালে সাইফুর রহমান যখন বাজেটে ভ্যাট প্রবর্তন করেছিলেন, খুব ভালো করে আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেই সময়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ 72 ঘন্টার হরতাল দিয়েছিল, বলেছিল যে মানুষ মারার বাজেট, এটা প্রত্যাহার করি, মানি না, মানবো না। অথচ আজকে 30 বছর পর এটা এস্টাবলিশ যে আজকে বাংলাদেশের আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ক্ষেত্রে ভ্যাটকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। কিন্তু তাহলে আপনি এই বাজেটেও কিন্তু হারুন ভাই এই বাজেটকে আপনারা বলছেন গণমুখী বাজেট না, জনমুখী বাজেট না। কই এই বাজেটের এই প্রতিবাদে তো আপনারা একটা ধর্মঘট ডাকলেন না? না, নো, রেখা ধর্মঘট ডাকা রাখুন তো, এটা উনি বলেছেন যে আগে এটা হতো, প্রতিবাদ হতো। এখন তো বিষয় হচ্ছে যে আপনার সেই সিচুয়েশন কি বাংলাদেশে বিদ্যমান কোভিডকালীন সময়, আপনি কোথায় আপনি যে সমাবেশ করবেন, কোথায় যে আপনি প্রতিবাদ করবেন, কোথায় এর আপনার স্কোপ আছে, যে সীমিত স্পেসটুকু আছে সেটা নিয়ে, যেমন আপনাদের আজকে টকশোতে আমি আলোচনা করছি, আজ মহাসচিব প্রেস কনফারেন্সে বলেছে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে যারা অর্থনীতিবিদ তারা এটার প্রতি মন্তব্য করছে, অব্যাহত আছে। এখন বিষয়টা হচ্ছে যে আজকে সরকার এই বিষয়টা কতটুকু আমলে নেবে। সরকার তো একতরফাভাবে উন্নয়নের ডামাডোল বাজাচ্ছে। আপনার বাজেটের
একতরফা ভাবে উন্নয়নের বাজনা বাজাচ্ছে, হ্যাঁ। কিন্তু বাস্তব যে অবস্থা, এটা কি অসত্য কথা? বাংলাদেশের যে বাজেট, আমার কাছে বই আছে, যে বাজেটটি বর্তমান গত অর্থ বছরের বাজেটের সম্পর্ক বাজেট আগামীকাল আলোচনা শুরু হবে, যে বাজেটটি উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,30,000 কোটি টাকা এনবিআর এর গত বছরের, আর এনবিআর বহির্ভূত ছিল। সেইখানে আপনার গত এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। সেখানে কিন্তু একটা বিরাট ঘাটতি আছে, সেখানে 1 লক্ষ টাকার উপর ঘাটতি আছে। আর যেটা আপনার গত বছর বাজেটে প্রদর্শিত ঘাটতি দেখানো হয়েছিল, অর্থাৎ আপনার বৈদেশিক ঋণ এবং আভ্যন্তরীণ ঋণ, সেটা সমন্বয় করেছে। তাহলে এখানে আরো কিন্তু 1 লক্ষ কোটি টাকা ঘাটতিটা হিডেন, লুকানো। এখন এই টাকাটা সরকার ব্যাংক থেকে টাকা ছাপিয়েছে না আপনার অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে সমন্বয় করেছে, এটা সরকারই বলতে পারবে। অর্থাৎ আমি আপনাকে শুধু এটুকু বলতে চাচ্ছি যে বর্তমান যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে 30 তারিখে পাস হবে। আমার যেটা প্রস্তাব থাকবে, আমি বিশেষভাবে অনুরোধ করব যে উনি যেহেতু মাননীয় সরকার দলীয় একজন সদস্য এবং ব্যবসা বান্ধব নেতা, নিঃসন্দেহে এখানে ব্যবসায়ীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, দেশের আমাদের শিল্প কলকারখানাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। আমি এটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। দেশীয় শিল্পের একটা এটা অবশ্যই এখানে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, দেশীয় শিল্পকে মেড ইন বাংলাদেশ লিখে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, এটা অবশ্যই ভালো দিক, আমি এটা খারাপ বলবো না, অবশ্যই আমি এটাকে বলবো ভালো। কিন্তু আপনি আয় থেকে আপনার আয় নাই, মানুষের একটা কথাই আছে না যে আপনার স্বাদ আছে কিন্তু সাধ্য অতিরিক্ত হওয়া ভালো না। আপনি একটা গর্ত পার হওয়ার জন্য আপনি 1 লাফ দিয়ে গর্ত পার হতে পারবেন, কিন্তু যদি আপনি সমুদ্র পার হতে যান লাফ দিয়ে, তাহলে ডুবে মারা যাবেন। তা আপনার সাধ্য হচ্ছে 100 কোটি টাকা, আপনি এখানে যদি 500 কোটি টাকা হাতে নেন, তাহলে তো আপনার ডুবে মরতে হবে। তো সরকার সত্যিকার অর্থে এই কোভিডকালীন সময়ে যেটা জনগণের প্রত্যাশা ছিল মূলত, এই কোভিডকালীন সময়ের জন্য আপনাকে বুঝতে হবে যে এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা রোডম্যাপ তৈরি করতে হবে। আমি গত বাজেটও বলেছিলাম যে আজকে আমাদের এই কোভিড 1 বছর যাবে না 3 বছর থাকবে, এটা আমরা অনিশ্চিত। তার কারণ গত বছর যে বাজেট দেওয়া হয়েছে তখনও বলেছিলাম যে কারণে এইখানে আপনি ভ্যাকসিন প্রোগ্রামের মধ্যে নিতে হবে, যে আমি ভ্যাকসিন 1 বছরের মধ্যে আমি কাভারেজে আনবো। আমার যে মানুষের কর্ম হারাচ্ছে, মানুষের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে আমি 1 বছরের মধ্যে, এটার জন্য আপনার সুনির্দিষ্ট, আপনি এখন উন্নয়ন মেগা প্রজেক্টে 50,000 কোটি টাকা কেন ব্যয় করবেন? আপনি মানুষকে বাঁচানোর সর্বপ্রথম হচ্ছে, মানুষ বাঁচলি শিল্প বাঁচবে, মানুষ বাঁচলি দেশ বাঁচবে, মানুষ বাঁচলি অর্থনীতি বাঁচবে। আগে আপনাকে প্রথম পরিকল্পনা নিতে হবে মানুষ বাঁচানোর জন্য। আপনি ওই সমস্ত উন্নয়নের বাজনা এখন বন্ধ করেন। আমি বিশেষভাবে অনুরোধ করবো যে উন্নয়নের বাজনা মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আপনারা বুঝান যে উন্নয়নের বাজনা এখন বাদ দেন, উন্নয়নের বাজনা বাদ দিয়ে মানুষকে বাঁচানোর। তবে এবারের বাজেটটা হচ্ছে জীবন ও জীবিকার বাজেট। জীবন জীবিকা না তো, এটা তো ব্যবসা বান্ধব বাজেট সরকার বলেছে। যারা ব্যবসা বান্ধব বাজেট তিনি বলছেন হারুন সাহেব, এবং বলছেন 2025 সাল নাগাদ বাংলাদেশ ঋণগ্রস্ত দেশ হিসাবে দেউলিয়া হবে। এই বাজেট হয়েছে স্বনির্ভর বাজেট হয়নি, বিদেশ নির্ভর বাজেট হয়েছে, সাধারণ মানুষকে মাথায় রাখা হয়নি। এবং আপনি শুনেছেন আরো অনেক প্রশ্ন তুলেছেন, আপনি এখন কোনটার উত্তর দিতে চাইবেন? দেখেন, এই যে উইদাউট স্ট্যাটিস্টিক্স যদি আমি কথা বলি, তাহলে যেমন এটা মিনিংলেস হবে। বাংলাদেশ এখন বাজেট পরনির্ভর বাজেট করে, অত্যন্ত আত্মনির্ভরশীল একটি জাতি আমরা। 2% মতো আমরা ফরেন লোন নেই এবং আমাদের ডিফল্টের কোনো হিস্ট্রি নাই। আমরা উই আর দ্য গুড পে মাস্টার, এবং ডে বাই ডে বাংলাদেশ এখন উই আর গোয়িং to graduate ourselves for developing country. এইভাবে একটি দেশ যখন এগিয়ে যায়, আপনাকে এখন অনেক দেশ ভিসা ফ্রি ট্রাভেলের অনুমতি দিচ্ছে, আপনাকে এখন ফান্ড কেন অফার করে বিদেশিরা? যখন অ্যান্টনিও গুটেরেস জাতিসংঘের মহাসচিব বা বান কি মুনের মতো লোকরা আসে এই দেশে, তারা এই দেশকে মনে করে ইটস এ মিরাকল ফ্রম হেভেন। এটার জন্য একটা দূরদর্শী নেতৃত্ব দরকার, এটার জন্য দূরদর্শী সাহসী নেতৃত্ব দরকার, যিনি জাতির সামনে একটি ভিশন দিয়েছেন, সেই ভিশনকে পার্সু করার জন্য আজকের যে বাজেট এই বছরে 21 এবং 22 আপনারা কিন্তু আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে চ্যানেলে, সেখানে আপনারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার মনে হয় যে হারুন ভাই যদি একটু আমার মাননীয় সাংসদ এই জিনিসটিকে কনসিডারেশন নেন, যে ইকোনমিতে যখন পাবলিক এক্সপেন্ডিচারকে বাড়ানো হয় তখন কর্মসংস্থান হয়, সার্কুলেশন ইকোনমিতে হয়, এবং দেশ যেমন একইভাবে আমরা গুরুত্বের সাথে সরকার দেখেছে জীবনকে, তার সাথে একটি ব্যালেন্স করা হয়েছে জীবিকার জন্য। আমরা একটি দেশ, যে কারণে আমি বারবার বলছি উই শুড বি হ্যাপি অ্যাজ এ বেঙ্গলি সিটিজেন, বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে হারুন ভাই
যে আমাদের দেশে আমরা 6%-এর উপরে প্রবৃদ্ধি হলে আমরা বলি ইনক্লুসিভ হয় না। এটা আরে ভাই, আজকে আপনি আপনার রাজশাহী থেকে শুরু করে লালমনিরহাটে যেখানেই আপনি যান, একটি উন্নয়ন যে ঘটেছে, উন্নয়নের এটি ডামাডোল নয়। আজকে পদ্মা ব্রিজ বাংলাদেশের একটি স্বীকৃত বিষয়, মেট্রো রেল একটি স্বীকৃত বিষয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে এতে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমরা কমিউনিকেশনকে জোর দিয়েছি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে। আমরা তো আজকে আমি আমার বন্ধু হারুন ভাইকে বলতে চাই না সেইভাবে, আজকে ডিজিটাল বাংলাদেশ নিয়েও কিন্তু আমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য আজে বাজে কথা বলেছি। আজকে এটা বাস্তবতা। আজকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে বাংলাদেশ প্রবেশ করেছে। বাংলাদেশ আজকে স্যাটেলাইট পাঠিয়েছে আপনার স্পেসে। সেই কারণে বাংলাদেশের এই যে লেখাপড়ার কথা আমাদের মাননীয় এমপি সাহেব বলেছেন, লেখাপড়াও কিন্তু অনলাইনে আমরা করার একটা উদ্যোগ নিতে সক্ষম হয়েছি বিকজ অফ দ্য ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশে আজকে আপনি যে কথা বলেছেন যে মরহুম সাইফুর রহমান সাহেবের কথা, তখন কিন্তু এই সাবমেরিন কেবল বাংলাদেশ দিয়ে গিয়েছিল, আমরা নিতে ব্যর্থ হয়েছিলাম। আমরা দ্যাটের ইন্ট্রোডাকশন ইজ নট দ্য নিউ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটা নিয়েছি, যে ভালো কাজটি যেই করুক সেই কাজটিকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়াটা হলো সরকারের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব। আমরা সকলে মিলে, আমরা বাংলাদেশের নাগরিক, শুধু ঢালাও ভাবে আমরা যাতে না বলি যে বাজেটটি খারাপ হয়েছে, বাজেটটি ভালো হয়েছে। এখনো চুলচেরা বিশ্লেষণের যথেষ্ট সময় আছে। জনাব মহিউদ্দিন, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, পরে আমি হারুন সাহেবের কাছে যেতে চাই। যেটি বলছিলেন প্রবৃদ্ধি বেড়েছে, এই করোনার মধ্যে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু এই করোনার মধ্যে নতুন করে দরিদ্র হয়েছে 2.5 কোটি মানুষ। তাহলে মাথাপিছু আয় বাড়লো, আবার 2.5 কোটি মানুষ দরিদ্র হয়ে গেল। সেই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? এবং আরেকটি যেটা প্রশ্ন, সাবেক বিরোধী দল তাদের রাজনৈতিক চর্চা হিসাবে বলবেই এই বাজেট গণমুখী বাজেট হয়নি, কিন্তু আরেকটি সংগঠন এবং বিভিন্ন জায়গা এবং অর্থনীতিবিদরা যখন বলছেন, সিপিডি সহ সকলে, যে এই বাজেট সাধারণ মানুষের ভাগ্য এবং ভাগ্য বদল থেকে বঞ্চিত হয়েছে, তাহলে আমরা এ যাবৎকালের কোন বাজেটটাকে বলবো সাধারণ মানুষের জন্য বাজেট করা হয়েছিল? কোনো উদাহরণ কি দেবেন? কোন সরকারের সময় কোন বাজেটটা সাধারণ মানুষকে মাথায় রেখে? হ্যাঁ, সকলেই ট্রল করছে মুড়ির দাম কমে গেছে। এই যে সোশ্যাল সেফটি নেট, এটা আমাদের আছে। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 করা হয়েছে। আপনি এটা 140টির মতো সোশ্যাল সেফটি নেট আছে। এই যে আপনি ঘরে ফেরা, আশ্রয়ন প্রকল্প, সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলা যেটি জাতির জন্য তার স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার, সেই প্রত্যয়ে কিন্তু আজকের প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। এই বয়সেও একটি ইউথ বা আমাদের যারা ইয়াং, তাদের চেয়েও বেশি পরিশ্রম করে চেষ্টা করছেন যে দেশটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এবং সোশ্যাল সেফটি নেটে কিন্তু এই যে আপনি বললেন যে গরিব মানুষ আরো বৃদ্ধি পেয়েছে, ইটস এ রিয়েলিটি। এবং যে লিস্ট হয়েছে সেই লিস্টকে এক্সটেনশন করার জন্য ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে এবং নেসেসারি প্রভিশন গভর্নমেন্ট রেখেছে তাদেরকে যাতে ইনক্লুশনে নেওয়া যায়। গরিব মানুষকে জন্য প্রণোদনা আছে। জনাব মহিউদ্দিন, এই মুষ্টি ভিক্ষা দিয়ে কি গরিব মানুষের জীবন বদল করবেন? কর্মসংস্থানটা কোথায়? কর্মসংস্থান ইজ এ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। আপনি একটা কথা বলেছেন, 2 লক্ষ কোটি টাকা তারল্য ব্যাংকগুলো অ্যামাউন্ট ইজ আন্ডারগোয়িং। এইগুলোকে আমরা যত দ্রুত ল্যান্ডেড করতে পারবো এবং বিজনেসের যে পরিবেশ তৈরি করার জন্য সরকার নিরলস পরিশ্রম করছে। আমাদের কয়েক ধাপ 6 ধাপ এগিয়েছি আমরা, এখনো 168তম ইজ অফ ডুইং বিজনেসে। এগুলোতে আমাদের কাজ করার আছে, অনেক কাজ করতে হবে, অনেক আগাতে হবে, অনেক কাজ করতে হবে। এবং কর্মসংস্থান, জনাব হারুন, তিনি বলছিলেন মহিউদ্দিন সাহেব যে একটা বড় চ্যালেঞ্জ। আসলে এই বাজেটে আপনি অনেকগুলো ভিন্ন খাত দেখিয়েছেন, শুভঙ্করের ফাঁকিগুলো দেখিয়েছেন, কিন্তু এই বাজেট বাস্তবায়নে 6 লাখ কোটি টাকার বাজেট যদি হয়ে থাকে প্রস্তাবিত বাজেট, সেখান থেকে 4 লাখ কোটি টাকা কিন্তু আসবে এনবিআরকে দিতে হবে চ্যালেঞ্জ।
তাহলে রাজস্ব আদায়ের যে পুরনো মানে মাদ্দাদার আমলের প্রসেসটা, এটা কিন্তু সাবেক গভর্নর বলেছেন যে এই প্রক্রিয়াতে এগোলে কিন্তু রাজস্ব আদায়টা কঠিন হয়ে পড়বে, অসম্ভব কিছু না। আপনি কি বলছেন? আমি প্রথমেই বলেছি যে আপনার বাজেটটা অবাস্তবায়নযোগ্য। গত অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হয় নাই। আর আমি মাননীয় আলোচক সদস্যকে বলতে চাই যে গত 50 দশকে বাংলাদেশ এগিয়েছে, প্রত্যেক সরকারেরই কন্ট্রিবিউশন এখানে আছে। সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের যে সংকটটা আছে, যেমন গণতন্ত্রের সংকট আছে, দেশের দুর্নীতির সংকট ভয়াবহ। আজকে অর্থনীতিতে সবচাইতে মারাত্মক ব্যাধি হচ্ছে দুর্নীতি। সরকারের সমস্ত কর্মকাণ্ডকে আজকে ধ্বংস করে দিচ্ছে সেটা দুর্নীতি। আপনি স্বাস্থ্য খাতেই দেখেন, গত 1 বছরে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছিলাম, কিন্তু এখানে বড় আকারের অনিয়ম দুর্নীতির কারণে মানুষ যে স্বাস্থ্যসেবা খাত থেকে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটার পরিবর্তে ভোগান্তি পেয়েছে। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গত প্রায় 15 মাস হয়ে গেল আমরা বিরোধী দলের পক্ষ থেকে দাবি ছিল যে সুরক্ষা কার্ড, অর্থাৎ আপনি এখানে অনেক হাজার হাজার এনজিও আছে, সশস্ত্র বাহিনী আছে, দুর্যোগকালীন সময় আপনি এখানে প্রকৃত যারা প্রাপক, আপনি যদি প্রকৃত প্রাপকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করেন এবং তাদেরকে প্রযুক্তির, যেটা ভাই বলল যে আমরা প্রযুক্তিতে এখন অনেক উন্নত হয়েছি, আজকে আপনার সরাসরি তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি করেছে। তো আপনি 15 মাস পার করে দিলেন, এখন পর্যন্ত আমাদের নাগরিকদের চিহ্নিত করে কারা এই সুবিধাটা পাওয়া উচিত এই তালিকাটা যদি সঠিকভাবে প্রণয়ন করতেন, এটার জন্য বাজেটে আজকে বরাদ্দ থাকতো যে আমি বাংলাদেশে 1 কোটি মানুষকে, এই কর্মহীন মানুষ যারা আজকে এই কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমি মাসে 2,500 টাকা বা 2,000 টাকা বা 1,000 টাকা করে পরিবারকে তো 2,500 টাকা করে আপনি এটা নিশ্চয়ই শুনেছেন যে 50 লক্ষ পরিবারকে দেওয়ার প্রোগ্রাম ছিল, এবং সেটা যে তালিকা করেছিল বর্তমান সরকার, স্থানীয় সরকারের প্রতিনিধিরা, সেটার মধ্যে 30 লাখই ছিল ভুয়া, এবং সেটা অর্থ মন্ত্রণালয় থেকে এটা দীর্ঘ তদন্ত করার পর সেটা সর্বশেষ 34 লাখ 35 লাখ পর্যন্ত গিয়ে ঠেকেছে, বাকিগুলো বাতিল হয়ে গেছে। তো এই যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে, সরকারের উদ্যোগটা নষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আজকে যারা ভুক্তভোগী, যারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের আমরা বলছি যে এইটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আপনাকে সারা বাংলাদেশে আপনি ইউনিয়ন পর্যায়ে 1,000 বা 1,500 যদি পরিবারকে আপনি তালিকাভুক্ত করেন, সুরক্ষার কার্ড তৈরি করে দেন, তাহলে এখানে তো মধ্যস্বত্বভোগীরা কেউ থাকবে না। প্রকৃত এনজিওকে দায়িত্ব দেন বা বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দিয়ে সারা বাংলাদেশে আপনি 2 মাস 3 মাস লাগুক, যে এই লোকগুলো সরাসরি তারা অ্যাপসের মাধ্যমে টাকা পেয়ে যাবে। যে কারণে এই কাজগুলো সরকার শুনছে না, সরকার দলীয় বিবেচনায় এই সমস্ত তালিকা বিতরণ করছে, এতে অনিয়ম দুর্নীতি হচ্ছে। আজকে আপনি সারা বাংলাদেশে যে মেগা প্রজেক্টই বলেন বা ডেভেলপমেন্ট প্রজেক্টই বলেন, এখানে আজকে ব্যাপক দুর্নীতির কারণে কিন্তু অর্থনীতি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আজকে আমাদের ভাই যেটা বললেন যে আপনি আমাদের রেমিটেন্সে আজকে আমরা অনেক ভালো করছি, আমাদের গার্মেন্টসে আমরা ভালো করছি, মেইনলি আমাদের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন, এই দুটো খাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো এই দুটো খাতকে আরও শক্তিশালী করার জন্য এখান থেকে যদি আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তাহলে তোমার বিদেশি ঋণের দরকার হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজগুলোকে আপনি 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তো আজকে সাংবিধানিকভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, এগুলো মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। তো আপনি শিক্ষাক্ষেত্রে আপনি ভ্যাট বাড়িয়ে দিচ্ছেন, এমনি বিশ্ববিদ্যালয় বন্ধ, কলেজ বন্ধ, তাদের বেতন দিতে পারছে না। সেই ক্ষেত্রে আমি বলি যেটা প্রত্যাহার করতে হবে এবং জনশক্তি, জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আপনাকে দিতে হবে, এবং আজকে যে ডেডলক হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায়, এটাকে ফিরিয়ে আনার জন্য এই বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ দিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনাব মহিউদ্দিন, আমি প্রশ্নে যাব না, আপনি শুধু উত্তরগুলো দিবেন। আর আমার যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যত বড় বাজেট ঠিক তত বড় কিংবা তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে দুর্নীতি। এই দুর্নীতি মানে বরাদ্দ যত বেশি, বরবাদিও তত বেশি। অর্থাৎ এই দুর্নীতি ঠেকানোর জন্য উন্নয়নকে কেন্দ্র করে সেটা কি করে হবে, সেখানে তো একটা বড় ফাঁকি ঘাপলা রয়ে যাবে, সেটা তো একটা বড় কনসার্নের বিষয়। এখন সেদিকে কি করবেন, এটি হচ্ছে আমার প্রশ্ন। বাকি উত্তর আপনি দিবেন হারুন সাহেবের, যেগুলো বলেছেন। দেখেন, দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, দুর্নীতি একেবারে উবে যায় নাই, কিন্তু বাড়া কমার একটা রেশিও আছে, সেটাকে কমানোর ব্যাপার কি, সেটা কি বাড়বে? কারণ আপনার ইকোনমির সাইজ বেড়ে গেছে, ইকোনমি যেটা ছিল সেই জায়গায় ইকোনমিটি নেই। ইকোনমির সাইজ বাড়ার সাথে সাথে দুর্নীতি, আগে যেটা ঘুষের পরিমাণ 500 টাকা ছিল, সেটা এখন বেড়ে 5,000 টাকা হয়ে গেছে। তো সুতরাং দুর্নীতি, গুড গভর্নেন্সের যে ব্যাপারটা আছে, কিন্তু সাধারণ মানুষের ইনকাম কি বেড়েছে? ঘুষের পরিমাণ যে বাড়লো, বাজেটের আকার বাড়লো, কিন্তু যে নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ, তার যদি সেবার দরকার হয়, সে ওই বাড়তি টাকাটা কোথা থেকে আনবে? আমি খুব দ্রুত ভুলে যাই, আমিও ভুলে যাই বলে। এই দেশে মঙ্গা পীড়িত এই দেশ ছিল, এটা এই দেশকে ডাকা হতো বাস্কেট কেস।
জি। এখন পৃথিবীতে আপনি আমাদের যে কৃষির অভাবনীয় সাফল্য, জি জি এটাকে আপনি কিভাবে দেখবেন? এটার জন্য একটা ম্যানেজমেন্ট দরকার, এটার জন্য একটা দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দরকার। সারের ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, কৃষকের যখন ন্যায্য মূল্য পাচ্ছে না তখন আমদানি ট্যাক্স বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, দিস আর অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারছে বলে আপনি গত এপ্রিলে একটি ফ্লাডের সম্ভব বছরের কথা বলছি, নট দিস এপ্রিল, জি তখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে আমাদের কৃষিমন্ত্রী সহ তারা চেষ্টা করে সেই ধানকে কাটার একটা উদ্যোগ নিয়েছেন। আজকে সেই কৃষিতে টেকনোলজির ব্যবহার হচ্ছে, আমরা দেখছি হারভেস্টিং মেশিন আজকে বাংলাদেশে ধান কাটছে। একটা কৃষকের বদলির মজুরি হয়ে গেছে 1,000 টাকা। These are the development. You have to admit this. You have to be happy as a বাঙালি। আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমাদের বিরোধী দলীয় যে মাননীয় সাংসদ আছেন, আমাদের ইস্যুতে আমরা বিরোধিতা করতেই পারি, কিন্তু যেটি বাস্তবতা, যেটি সত্যি, সেটাকে মেনে নেওয়া আমার মনে হয় ভালো। তাহলে দেশের জন্য মঙ্গল হবে, যারা ভালো কাজ করছেন তারা উৎসাহিত হবে। জি। এখানে শুধু আমাদের যেমন এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমরা এডিপির অনেক ক্ষেত্রেই, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে দুর্বলভাবে এডিপির খরচ করেছে, তাদের বরাদ্দকৃত টাকা তারা খরচ করতে পারে নাই। মানসম্মতভাবে এই টাকাগুলোকে খরচ করা, দুর্নীতিমুক্ত ভাবে, সেগুলো আমাদের প্রত্যেকটা জায়গায়। এখানে ওয়াচডগ গুলো আরো বেশি এফিশিয়েন্ট হতে হবে, প্রজেক্ট ডাইরেক্টররা আরো বেশি এফিশিয়েন্ট হতে হবে, যাতে আমরা সময় মতো আমাদের প্রজেক্ট গুলোকে শেষ করতে পারি। তাহলে দেশের মানুষ সেই সুবিধাগুলো পাবে, কানেক্টিভিটি পাবে, দেখবেন জিডিপিতে কন্ট্রিবিউশন বেড়েছে। তখন ওয়েলফেয়ারের যে বিষয়গুলো থাকবে, সোশ্যাল সেফটি নেটের যখন বিষয়গুলো থাকবে, আয় বাড়লেই সেখানে গভর্নমেন্ট আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে। সেই জন্য আমি বলবো যে মিডল ক্লাস কিন্তু একটা হার্ড হিটেড হয়েছে। সিএসএম ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কটেজ, স্মল মিডিয়াম, যারা সিম্পল একটা দোকানি, আপনি মনে করেন তার পয়লা বৈশাখ হয়নি, এবছরও হয়নি, গত বছরও হয়নি, আংশিকভাবে এই 3টা ঈদ চলে গেছে, তারা কিন্তু কষ্টে আছে। এবং মিডল ক্লাস অনেকে স্ট্রাগল করছেন, যারা হাত পাততে পারেন না বা লিস্টে গিয়ে নামটা লেখাতে পারেন না, তাদের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা মনে করি সার্বিকভাবে সরকারের এগুলো সবার দায়িত্ব হবে এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। এখানে শুধু ব্যুরোক্রেসি দিয়ে হবে না, কিন্তু এখানেও যাতে একটি ব্যালেন্স হয়, সুন্দরভাবে সেই লিস্টগুলো হয়, সম্পৃক্ততা আরো বাড়িয়ে। কিন্তু আপনি যখন যারা মহিউদ্দিন প্রশ্নটি তুলেই ফেললেন, আমি বলবো কিংবা বলি করছিলাম, আপনি যখন বললেন ব্যুরোক্রেসি দিয়েই হবে না, জনপ্রতিনিধির সম্পৃক্ততা বাড়ানো হবে, কিন্তু এই যে বাজেটটি 2021-22 অর্থ বছরের পেশ করা হলো, সেখানে জনপ্রতিনিধিদের ভূমিকা কত ছিল আর আমলাতন্ত্রের ভূমিকা কত ছিল? আপনারা কি আপনাদের মতামত প্রকাশটা করতে পেরেছিলেন? আমরা এই যে আপনার মাধ্যমে করছি, এর চেয়ে বেশি তো আর সংসদেও করা যাবে না। আপনি সারা দেশ জাতি দেখছে যে এইগুলোতে আমরা মনে করি আমাদের এই কাজের দেওয়ালের বাক্সটা কতটুকু মানুষের কাছেই বা পৌঁছাচ্ছে, কিন্তু আপনারা যখন পার্লামেন্টে আওয়াজ তুলেন, সেটা তো 17 কোটির মানুষের কাছেই পৌঁছে যায়। সেই আওয়াজটা আপনারা কতখানি, বাধাটা কোথায়? সেখানে এখন একটু সুযোগ কম আছে, কারণ স্ট্যাগার করে দেওয়া হয়েছে। সেই কারণে একজন পার্লামেন্ট মেম্বার 4 দিনের বেশি হয়তো যেতেই পারছেন না। আমি আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে এই ক্ষেত্রে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক অনেকে খুব ভালো কাজ করছেন। এই কাজগুলোর সাথে আবার যারা ফিল্ড লেভেলের ব্যুরোক্রেট আছেন, কেউ খারাপ বলে হোল ব্যুরোক্রেসি খারাপ, হোল জনপ্রতিনিধি খারাপ, এইভাবে জিনিসগুলোকে দেখাই ঠিক না। আমি মনে করি যে খারাপ সে খারাপ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং যেগুলি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু এই সম্পৃক্ততার ক্ষেত্রে একটি ব্যালেন্স দরকার। এখানে যাতে এক পাশা কিছু না হয়, তাহলে ভুল জিনিসের রিফ্লেকশন হবে, তাহলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সেখানে সুযোগ কম পাবে। জি, আমি আপনার কাছে আর একটা ছোট্ট করে প্রশ্ন জানতে চাইবো, তারপর আমি হারুন সাহেবের কাছে যাব। অধিকাংশ মানুষ এবং অনেকে মনে করছেন যে দেশ চলে গেছে আমলাতন্ত্রের হাতে, আবার অনেকে মনে করছেন সংসদ চলে গেছে ব্যবসায়ীদের হাতে। তাহলে সাধারণ মানুষ আসলে কাদের জিম্মায়? খুব সুন্দর প্রশ্ন। আমি মনে করি যে ব্যবসায়ী একজন রাজনীতি এবং একজন ব্যবসায়ী, আমরা প্রত্যেকেই রাজনীতির সাথে কেউ না কেউ কোনো না কোনো ভাবে সংযুক্ত।
আমি মনে করি যে ইকোনমি, জি বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, এখন হলো অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের সময়। সেই সংগ্রামটা রাজনীতিবিদদের যেমন অর্জন আছে, জি 52 ভাষা আন্দোলন থেকে 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ভোট ও অধিকারের আন্দোলন, সবকিছুতে রাজনীতিবিদের মানে একটি উজ্জ্বল উপস্থিতি আমরা লক্ষ্য করি। একই সাথে দেশকে গড়ে তুলতে হলে ব্যবসায়ী, ইকোনমি, সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। সেখানে দেশপ্রেম একটি মুখ্য ভূমিকা পালন করে। হারুন সাহেব, আপনি কিছু বলবেন জি, নিশ্চয়ই। ধন্যবাদ। আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই যে স্বাস্থ্য খাতের এই মুহূর্তে জরুরি সংস্কার প্রয়োজন। বাজেটে যে ঘাটতি অদৃশ্য যে থেকে যাচ্ছে সেটা লুকায়িত না রেখে, সংস্কারের এটা জায়গাটা কোথায়, কি ব্যাখ্যাটা কি দিবেন? সংস্কারের ব্যাখ্যা হচ্ছে যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, হ্যাঁ। একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত সংস্কার আনতে কিন্তু হবে। এখানে তো বলা হয়েছে চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যকর্মী সবকিছু দেওয়া হবে। তারপর এবারও আজকে দেখছি চিকিৎসকরা দেখা যাচ্ছে যে চিকিৎসক আজকে সরকারিভাবে হাসপাতালে দায়িত্বরত, আবার তারাই বেসরকারি ক্লিনিক খুলে তারা সেখানে কাজ করছে। এবং অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে চিকিৎসকরা সরকারি যে সময়টা হাসপাতালে দায়িত্ব থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে তারা সরকারি দলের সমর্থক বিভিন্নভাবে লেজুড়বৃত্তি করার কারণে তারা বিভিন্ন হাসপাতালগুলোতে সেই সময় দায়িত্ব পালন করছে না, যে কারণে হাসপাতালগুলো মুখ থুবড়ে পড়েছে। এই ক্ষেত্রে হাসপাতালগুলোকে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য রাজনীতিবিদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করা যায়, সুন্দর করা যায়, এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা আরেকটা দরকার। প্রশ্ন আপনাকে আমার না করলেই তো না। সরকারি দলের সংসদ সদস্য যখন বলেন যে আমলাতন্ত্রের বিকাশ ঘটেছে, জনপ্রতিনিধিদের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে, সেখানে তো আপনি সাবেক বিরোধী দল, একদম সংখ্যায় হাতে গোনা। সেখানে আপনাদের কি অবস্থা? না, এখানে তো আমরা তো খুব সীমিত সংখ্যা, সীমিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবিক অর্থে আগেও এখনো একই অবস্থায়, যে এখানে এমপিদের ভূমিকা খুবই কম। হ্যাঁ। যদিও আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, আমি 2003-4 সালে 4-5 সালে সংসদে ছিলাম, আমাদের দাবি ছিল যে সংসদ সদস্যকে বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা হোক, এবং উনি সেই সময় আমাদের এনইসির হলরুমে আমাদের সুধীর সমাজ, পার্লামেন্ট মেম্বার সহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলেন, মতামত নেওয়া শুরু করেছিলেন। সেটা এখন বন্ধ হয়ে গেছে। এটা আর নাই, এটা হওয়া উচিত। এটা হলে আরও বাজেটে স্বচ্ছতা আসবে, রাষ্ট্রের চিত্রটা প্রকৃতভাবে আসবে, সেটা হওয়া উচিত। আমলা নির্ভর একটা বাজেট, আমলা নির্ভর মানে বাজেট তো আমলারাই 50% থেকে করে আসছে। সেটা তো এবার হ্যাঁ। পার্লামেন্টে আমরা শুধু এখানে হ্যাঁ আপনাদের জয়যুক্ত মুখ্য হয়েছে, ভূমিকা নাই, কিন্তু কোনো মুখ্য কোনো জনগণের ভূমিকাই সাথে নাই, তো সম্পৃক্ততা আমাদের জনপ্রতিনিধি। কোনো ভূমিকাই নাই। আমরা শুধু হ্যাঁ এবং না দেওয়ার জন্য পার্লামেন্টে যাই, আচ্ছা। এর বাইরে কোনো আমাদের খবর নাই। আমি সর্বশেষ যেটা বলবো যে আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের এলাকার এমপি, আজকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকার লকডাউন চলছে এবং খুবই খারাপ অবস্থা সেখানে। আমি অনুরোধ করব সরকারকে, যেহেতু আমের একটা ভরা মৌসুম এবং বাংলাদেশের মধ্যে রাজশাহী নবাবগঞ্জের আম বিখ্যাত, এখানে আমের কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 15 দিন যাবত লকডাউন। যে কারণে সরকারকে বলবো যে অবিলম্বে যেন আমাদের ওই আম চাষিদেরকে এই প্রণোদনা দেওয়া হয়। তারা যে ক্ষতিগ্রস্তটা হচ্ছে লকডাউনের কারণে, এটার ব্যাপারে সরকার অবশ্যই দৃষ্টি দিবেন। তাহলে ওই এলাকার মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়ে গেছে, এটা থেকে আমরা আপনি জীবনের কথা, জীবিকার কথা বললেন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ আমকে নিয়ে, কিন্তু ওখানকার জীবনের কি অবস্থা করোনাকে নিয়ে? জীবনের অবস্থা ওখানে খুবই খারাপ। হ্যাঁ। এখানে যে হাসপাতালগুলোতে শয্যার সংখ্যার অবস্থা, আজকে আমি সরকার উচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে আমি গতবার 20 শয্যার করোনা ইউনিট চালু করতে পেরেছিলাম, সেখানে আজকে থেকে 50 শয্যা চালু করা হয়েছে। রাজশাহীতেও প্রায় 200-250 বেডে চালু হয়েছে। অ্যাকচুয়ালি যে হারে সংক্রমণ বাড়ছে, এটা যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আল্লাহ কাছে সাহায্য চাই, তাহলে হয়তো আমরা জানি না কোন বিপর্যয়ে আইডিসিআর এর তথ্য বলছে 100 জন রোগীর মধ্যে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট 95% আর জনগণের মধ্যে যেটা সমস্যা হয়ে গেছে, জনগণের মধ্যে এই সময় সিজনাল যে জ্বর ঠান্ডা হচ্ছে, তারা এই নিয়ে বসে থাকছে। তারা যে দ্রুত যে হাসপাতালে গিয়ে পরীক্ষা করা দরকার, যে এটা জ্বর ঠান্ডা না এখানে করোনা ভাইরাস হয়েছে, এটাতে দ্রুত ছাড়িয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, মাইকিং করছি, আমার বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রচণ্ডভাবে প্রশাসন পরিশ্রম করছে। তারা মাইকিং করে জনসাধারণকে বোঝাচ্ছে, বলছে যে আপনারা এই ধরনের কোনো সিমটম দেখা দিলে আপনারা নিকটতম হসপিটালে গিয়ে অন্ততপক্ষে আপনাদের পরীক্ষা নিরীক্ষাটা করুন, এবং যদি আপনাদের চিহ্নিত হন তাহলে আপনারা আইসোলেশনে থাকার ব্যবস্থা করুন। এটার জন্য আমরা জনগণকে আমি আহ্বান জানাবো চ্যানেলের মাধ্যমে যে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী, যেহেতু আপনারা খবর পাচ্ছেন, আপনারা অবশ্যই যাদের এই ধরনের সিমটম দেখা দিবে, তারা অবশ্যই নিকটতম হসপিটালে আপনারা চিকিৎসার আওতায় আসবেন,
দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, যাবার আগে শুধু এটুকু বলবো, সরকার পক্ষের যিনি ছিলেন তিনি বললেন এই করোনাকালীন সময়ে এত বিশাল আকারের বাজেট পেশ করে সরকার তার সাহসের পরিচয় দিয়েছেন এবং ঠিক নিয়ম অনুযায়ী সাবেক বিরোধী দল কিন্তু বললেন যে রোড ম্যাপ বাস্তবায়ন না করে অর্থাৎ ভবিষ্যৎকে না দেখেই একটা অবাস্তব বাজেট দিয়েছে সরকার। আর জনগণ ভাবছে যে জনগণের কল্যাণে কি এই বাজেট দেওয়া হলো? আসলে কোন দিকে যাবে জনগণ? 17 কোটি মানুষের বাজেটের এই বিশাল আকার নিয়ে অত কিছু জানে না। তারা জানে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো এবং সাধারণ মানুষ তার স্বাচ্ছন্দ্যে জীবনযাপনটা করতে পারবে কিনা, সোজা ভাষায় বাজেট হচ্ছে সেইটি। আমি সোমা ইসলাম, মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে কোভিডের আক্রান্ত সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে, অবশ্যই তারা বিশেষভাবে সতর্ক থাকবেন, মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক শারীরিক দূরত্ব অবশ্যই দূরে রাখবেন।